তো গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে আমাদের ডে 3। উই আর স্টার্টিং ফ্রম নাকো। তো আজকে আমরা যাবো হচ্ছে কাজা। আর মোটামুটি রাতে ভালোই ঘুম হয়েছে। বেডটা একটু বেশি নরম ছিল, মানে রিমোট জায়গা তো এত সুন্দর 5 স্টার হোটেলের মতো বেড, আর আমাদের সত্যি বলতে এত নরম বেডে শোয়ার অভ্যাস নেই। তো চলো রেডি হয়ে ব্রেকফাস্টে দেখা হচ্ছে। সকালবেলা নাকর হোটেল থেকে ভিউটা ছিল ঠিক এরকম। 11,500 ফিটে লোকেটেড হিমাচল প্রদেশের কিন্নর ডিস্ট্রিক্টে নাকো নামের এই ছোট্ট গ্রামটি, যেখানকার মেন ট্যুরিস্ট অ্যাট্রাকশন হচ্ছে নাকো লেক, এবং লেকের পাশ দিয়ে রয়েছে সব হোটেলস, যেখানে থাকলে এরকম সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। রোজ এত ট্রাভেল করছি বলে আমরা একদম হালকা হালকা ব্রেকফাস্ট করছি। আজকে আমি ব্রেকফাস্টে জাস্ট ব্রেড অ্যান্ড বাটার আর চা নিয়েছি, আর ওদিকে জন্টি ব্রেড বাটার আর পুরির যে সবজিটা জাস্ট ওটাই নিয়েছে। ব্রেকফাস্টের পর আমরা বেরিয়েছিলাম নাকো লেক এক্সপ্লোর করতে। হোটেল থেকে লেকে যাওয়ার কিন্তু কোনো পাকা রাস্তা ছিল না, পুরোটাই বেশ অ্যাডভেঞ্চারাস। দূর থেকে তো লেকটা সুন্দর লাগছিলই, কিন্তু কাছ থেকে একদম পুরো আঁকা ছবি মনে হচ্ছিল, যেরকম ছোটবেলায় ড্রয়িং বুকে দেখতাম ঠিক সেরকম। জলটা ভীষণ পরিষ্কার, জলে মাছও দেখা যাচ্ছিল। মিকি, তুমি এসে গেছো? বোঝাই, চলো এখানে দাঁড়িয়ে আছো কেন? সকাল 10টা নাগাদ আমাদের নাকো থেকে কাজার জার্নি শুরু হয়েছিল। না বস, দেখ নেমে যা। নাকোর হোটেলের রাস্তাটা ভীষণ খাড়া, সরু আর ভাঙাচোরা ছিল, তাই জার্নির শুরুতেই সবাই একই জায়গায় ফেসে গেছিল। বসিস। একটু এগিয়ে গিয়ে দাঁড়া, তোরা পিছন থেকে আসছে, একদম মোড়টাতে দাঁড়িয়ে আছিস। আমাদের জার্নি শুরুর আগে নাকোর মেন রোডের উপর একটা লোকেশন দেওয়া হয়েছিল, যেখানে সবার মিট আপ করার কথা সেদিনের প্ল্যানের ব্রিফিং এর জন্য। ব্রিফিং এর সময় জন্টি কখন যেন একা একা এই টিলাটাতে চেপে গেছিল। আর ওখান থেকে না পুরো নাকো ভিলেজটা সুন্দর দেখা যাচ্ছিল, যেটা আমরা নিচ থেকে দেখতে পাইনি। It was risky, but it was worth taking. একটু হাওয়াতে অক্সিজেন কম আছে। Still, if you come to this place, it's worth exploring. পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে অ্যাকচুয়ালি। কোথায় চলে এসেছি? চলো ভাই, উতরতে হ্যাঁ। ওর মতন এত সাহস থাকলে আমিও হয়তো ওর পেছন পেছন উঠতাম, কিন্তু আমি তখন নিচে দাঁড়িয়েই হা করে ওকে দেখছিলাম। এবং এটা আমি কাউকে রেকমেন্ড করছি না, ইট ওয়াজ ভেরি রিস্কি। আসলে এখানে হেলিকপ্টার নামে, তাই এখানটা তোর চওড়া।
ओ भाई क्या कलर है ये, मस्त कलर। लैंडस्लाइड अब থেকে বেশি রাস্তা ভেঙে ঢুকে গেছে, so we are going to somewhat superficially created way। পাশ থেকে কখন পাথর পড়বে কেউ জানে না, তো আমরা এখন আস্তে আস্তে দেখতে একদম রাস্তা নেই, পাহাড়ের রাস্তা চালানোর একটাই মজা, ইউ হ্যাভ টু বি ভেরি অ্যাটেন্টিভ টু কন্ট্রোল ইউর অ্যাক্টিভিটি, আলাদা সামনে একটা ওয়াটার ক্রসিং আছে, বোঝা যাচ্ছে সুন্দর। অলমোস্ট পরিচয় বাজে হচ্ছে ভালো লাগছে, তো অবভিয়াসলি এখন সব বড় করে বলা শুরু হবে, অনেকটাই বেশ বেড়ে যাবে। এখানটায় কাদা আছে, ও দ্যাটস নাইস, ইটস ইজি, বেশি জল নেই, আর হবে মজা। আমি এখনো নিকো পার্কে রয়েছি, ওয়াটার রাইড। পাথরগুলো দেখেই মধ্যে যে কোনো সময় ভেঙে পড়তে পারে। বলছি তো, চলো স্যার চলো। The situation is very scary over here. আমাদের বাইক নিয়ে যেতে পারছে, ট্রাক চালাচ্ছে সেম রুটে, ভেরি স্কেরি। জাস্ট লুক এট দ্য ডেপথ। আমি জানি না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা, বাট আই থিঙ্ক তোমরা বুঝতে পারবে যে কতটা ডেপথে আছে। Ideal situation is keep a lot of gap. যাতে if something mishappens, you have enough space. রাস্তাটা খুবই খারাপ অবস্থা, তবে এটাই যেখানে কেউ থাকে না সেখানে ইন্ডিয়ান আর্মি থাকে টু হেল্প। जय हिंद सर जी। এই রুটটা ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস রুট। মালিক নালা নামের এই রুটটা নাকো থেকে টাবো যাওয়ার পথে পড়বে। এখানে সবচেয়ে বেশি ল্যান্ডস্লাইডস হয়। রাস্তাটা যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর। Coming from a small town, it will always make it. মানুষের স্বপ্ন অনেক কিছু থাকে, কিন্তু স্বপ্ন in the road, in beauty, you are like a bike. Nature is your future, and you have a responsibility there. A bigger responsibility. You have to go with you, no responsibility. মালিং নালার ল্যান্ডস্লাইড প্রোন এরিয়া ক্রস করার পর পড়ল মালিং লুপস। রাস্তাটা দারুণ সুন্দর, মানে পুরো অপোজিট। মালিং নালার রাস্তাটা যতটা ভয়ঙ্কর ছিল, এটা ঠিক ততটাই সুন্দর।
তবে এখানেও কিন্তু শুটিং স্টোন এরিয়া বলে সব জায়গায় ওয়ার্নিং দেওয়া ছিল, মানে যে কোনো মুহূর্তে মাথার উপর পাথর পড়তেই পারে। স্পিতি সার্কিটের এর আগের দুদিনের জার্নিতে মানে সিমলা থেকে নাকো পর্যন্ত আমরা কিন্তু সবুজ পাহাড় পেয়েছি, কিন্তু সেদিনের জার্নিতে পাহাড়ের সবুজের কোনো চিহ্নই ছিল না, চারিদিকে ব্যারেন ল্যান্ড। তার কারণ হাই অল্টিটিউড আর ক্লাইমেটের জন্য। এদিকটা বৃষ্টি খুবই কম হয়, তাই জন্য চারিদিকটা কেমন বালির পাহাড়ের মতো। এটাকে কোল্ড ডেজার্টও বলা হয়। রাস্তার পাশ দিয়ে বয়ে যাচ্ছে স্পিতি রিভার, আর যেখানে যেখানে জল আছে সেখানে মাঝে মাঝে সবুজ দেখা যাচ্ছিল। তবে এই জায়গাটা কিন্তু অনেকটা লাদাখের মতন। মাঝে মাঝে আমি তো নিজেই কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে আমি স্পিতিতে যাচ্ছি না লাদাখে আছি। আচ্ছা, সেদিন আমাদের প্রথম স্টপ ছিল গু মনেস্ট্রি। নাকো থেকে গু মনেস্ট্রি পর্যন্ত 50 কিলোমিটারের রাস্তা, যেটা কভার করতে ম্যাপে দেখাচ্ছিল 2 ঘন্টা সময় লাগবে। স্পিতির দিকে যত এগোচ্ছিলাম ততই যেন সিনারিটা আরো বেশি সুন্দর লাগছিল। যে জায়গাটা ভিডিওতেই এত সুন্দর লাগছে, তাহলে বোঝো সামনাসামনি কেমন লাগছিল। আমরা এখন গুতে ঢুকছি, তার আগে আরটিও চেকপোস্টে সব বাইকের নাম্বার আর এমনি সব গভর্নমেন্ট আইডি চেকস হচ্ছে। আর আজকের জার্নিটা কিন্তু অদ্ভুত সুন্দর। এতদিন আমরা সব সবুজ পাহাড় দেখে এসেছি, আজকে পুরো লাদাখের মতন ব্যারেন পাহাড়। আর একটু রিস্কিও আছে পুরো রুটটা, কারণ ব্যারেন পাহাড় মানে বুঝতেই পারছো যে কোনো সময় উপর থেকে টুকটাক পাথর পড়তেই থাকছে। ভয় আছে, রিস্ক আছে, কিন্তু তাতেও একটা বলে না অ্যাড্রিনালিন রাশ, সেটা হচ্ছে মানে মিক্সড ইমোশনস বলতে পারো। আর এটাই হচ্ছে বাইক রাইডের মজা। তো এতদিন আমরা এখনও কিন্নর ডিস্ট্রিক্টে ছিলাম, এই আজকে আরটিও চেকপোস্টের পর ঢুকছি স্পিতি ভ্যালি। ফাইনালি আমরা এখন স্পিতি ভ্যালিতে দাঁড়িয়ে আছি। এইবার শুরু হবে আসল মজা। দুদিন ধরে টানা 10-11 ঘন্টা বাইক জার্নি করার পর সেদিন যখন ফাইনালি স্পিতি ভ্যালিতে ঢুকলাম, আলাদাই একটা মজা হচ্ছিল। সেই স্বপ্নে স্পিতি বাইক রাইড বাস্তবে হচ্ছিল। তো বুঝতেই পারছো কতটা এক্সাইটেড ছিলাম আমরা। ডেঞ্জারাস রাস্তা, ভয়ঙ্কর সুন্দর পাহাড়গুলো, মানে আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছে। রাস্তা ছিল খারাপ, কিন্তু আমাদের এক্সাইটমেন্টের জন্য তখন আর কোমরে ব্যথা, হাতে পায়ে ব্যথা কিছুই মনে হচ্ছিল না। তখন আমরা পুরোপুরি স্পিতি ভ্যালির সৌন্দর্যতে হারিয়ে গেছিলাম। তখন বাজছিল দুপুর 12টা। পরিষ্কার নীল আকাশ, ব্যারেন পাহাড়, পাশ দিয়ে স্পিতি রিভার বয়ে যাচ্ছে, আর বাইকে আমরা দুজন। পুরো ফিল্মি ব্যাপার, শুধু ব্যাকগ্রাউন্ডে মিউজিকের অভাব ছিল। হাইওয়ে ছাড়িয়ে গু মনেস্ট্রির রাস্তাটা প্রায় 7-8 কিলোমিটার মতন। সে যে কি খারাপ ছিল, আমার বাইকের পিলিয়নে বসে পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর ওখানে চারিদিকে লেখাই ছিল যে শুটিং স্টোন এরিয়া, ল্যান্ডস্লাইড অ্যাহেড, মানে ভীষণই খারাপ ছিল। আমরা চলে এসেছি স্পিতি ভ্যালির ফার্স্ট স্টপ গু মনেস্ট্রিতে। মনেস্ট্রিটা না খুব সুন্দর, দারুণ একটা লোকেশনে, চারিদিকে পুরো একদম ব্যারেন পাহাড়, কিন্তু মনেস্ট্রির চারিপাশে আবার সবুজ গাছ, দারুণ লাগছে।
হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালিতে প্রায় 10,500 ফিটে পাহাড়ের মাঝে লোকেটেড গু মনেস্ট্রি। কথাতে আছে প্রায় 500 বছরেরও আগে এই গ্রামটিকে প্লেগ থেকে বাঁচানোর জন্য সাংঘা তেনজিন নামের এক মঙ্ক উপোস করে মানে সেলফ স্টারভেশন প্রসেসে নিজেকে মামিফাই করেছিলেন। 1975 এর আর্থকোয়েকে ওনার মামি খুঁজে পাওয়া যায় এবং আজও কিন্তু ওনার দাঁত, চামড়া আর কিছু চুল ইনট্যাক্ট রয়েছে। এটা কিন্তু ন্যাচারালি প্রিজার্ভড, কোনো কেমিক্যালস ইউজ করা হয়নি, পুরো দেখার মতন জায়গা। আর আগে এখানে শুধু মামি ছিল, মনেস্ট্রি নতুন করে তৈরি হয়েছে। মনেস্ট্রি ঘোরার পর আমাদের আবার জার্নি শুরু হলো টুয়ার্ডস টাবো। বাপ রে, নিচে দেখ। গু মনেস্ট্রি থেকে টাবোর ডিস্টেন্স প্রায় 45 কিলোমিটার মতন। ম্যাপে তখন দেখাচ্ছিল 2 ঘন্টার সময় লাগবে। ঘড়িতে তখন বাজছিল দুপুর 1টা, আর পাহাড়ি রাস্তায় ম্যাপে 2 ঘন্টা মানে সব সময় আরো 2 ঘন্টা হাতে এক্সট্রা ধরে চলতে হবে, কারণ কখন কি হয় কোনো ঠিক নেই। তবে রাস্তা কিন্তু তখন খুবই ভালো ছিল, আর মাঝে মাঝেই বাঁ দিকে স্পিতি রিভার দেখা যাচ্ছিল। সে যে কি সুন্দর লাগছিল, ক্যামেরা ইজ নট ডুইং জাস্টিস টু ইট। প্রায় 40 মিনিট মতন টানা চালানোর পর মাঝে একটা জায়গায় ব্রেক নিয়েছিলাম। তখন প্রায় হাফ রাস্তা কভার হয়ে গেছিল, আর ওখান থেকে না দূরে পাহাড়ের পিকে বরফ দেখা যাচ্ছিল। আমি বাইকের পেছনে বসে পুরো জার্নিটায় বরফ ঢাকা পাহাড় দেখতে দেখতেই যাচ্ছিলাম। আমার জানি না কেন মনে হচ্ছিল তখন স্নোফল হচ্ছিল, কারণ বরফটা যেন আরো বেশি হয়ে যাচ্ছিল উইথ টাইম। হঠাৎ চোখে পড়লো দূরে পাহাড়ে বুদ্ধা স্ট্যাচু। জায়গাটার নাম কি বা কিভাবে যেতে হয় কিছুই জানা ছিল না, শুধু এটুকুই বলতে পারি যে ঠিক টাবো ঢোকার মুখে এটা পড়বে। ঠিক 2টো নাগাদ আমরা টাবো ঢুকেছিলাম, মানে গুগল ম্যাপে যেটা 2 ঘন্টার রাস্তা দেখাচ্ছিল, রাস্তা ভালো থাকায় সেটা আমরা 1 ঘন্টাতেই পৌঁছে গেছিলাম। আমরা এখন এসেছি টাবোতে। টাবো মনেস্ট্রি দেখবো, লাঞ্চ করব, তারপর এইখান থেকে যাব কাজা। টাবো থেকে কাজা প্রায় আর 43 কিলোমিটার মতন। তবে আমাদের প্রথম দিনটা একটু হেক্টিক ছিল, তারপর কিন্তু ভালোই, কোনো অসুবিধা হচ্ছে না। ওই প্রথম দিন অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হচ্ছিল, এখন ভালোই লাগছে। টাবো স্পিতি ডিস্ট্রিক্টের একটা ছোট্ট টাউন। ওখানকার মেন ট্যুরিস্ট অ্যাট্রাকশন হচ্ছে টাবো মনেস্ট্রি, যাকে দ্য অজন্তা অফ দ্য হিমালয়াস বলা হয়, মনেস্ট্রির ভেতরের পেন্টিংস আর আর্কিটেকচারের জন্য। মনেস্ট্রির ভেতরে রয়েছে 23টা স্তূপা, যার ভেতরে নাকি পেন্টিংস অ্যান্ড মিউরালস রয়েছে, যেগুলো 1000 বছরেরও বেশি পুরনো। আর ঠিক তার পেছনের পাহাড়ে ছোট ছোট কেভস দেখতে পাবে। এগুলো হচ্ছে টাবো কেভস, ম্যানমেড কেভস ফর মেডিটেশন, যেখানে ট্যুরিস্টরাও চাইলে মেডিটেট করতে পারে। সেদিন মনেস্ট্রিতে কোনো পর্ব চলছিল, তাই ভর্তি লোকজন ছিল, খাওয়া দাওয়া হচ্ছিল। লাঞ্চে নিয়েছিলাম রুটি আর পনির বাটার মশালা। লাঞ্চের পর দুপুর 3:30-এর সময় আবার টাবো থেকে কাজার জার্নি শুরু করি। তখন আমাদের জার্নির আর মাত্র 48 কিলোমিটার বাকি ছিল। ম্যাপে দেখাচ্ছিল 2.5 ঘন্টা মতন সময় লাগবে। তবে মাঝে আমাদের ধানকার মনেস্ট্রিতে নামার কথা, যা টাবো আর কাজার একদম মাঝপথে। কি করছিস রে? ইন্ডিকেটর দিচ্ছি, দাঁড়িয়ে যাবি ইন্ডিকেটর দিলে। টাবোর পর রাস্তার ভিউটা অদ্ভুত সুন্দর লাগছিল।
মাঝে মাঝে কেমন ইউনিক শেপের পাহাড়ের রক ফরমেশন হয়েছিল, মানে এইরকম আমরা কিন্তু আগে আর কোথাও দেখিনি। দিস ইজ দ্য বিউটি, দ্য ইউনিকনেস অফ স্পিতি ভ্যালি। এক একটা পাহাড় এক এক রকম আকারের, কেমন একটা মনে ছিল অন্যই কোনো প্ল্যানেটে চলে এসেছি, পুরো স্বপ্নের দুনিয়া লাগছিল। যেমন সুন্দর ভিউ তেমনি দারুণ রাস্তা। আমরা তো ভাবিনি যে ওদিকে এরকম রাস্তা পাবো। আর ওই দূরে পাহাড়ের মাঝে একটা সবুজ এরিয়া, ওটা হচ্ছে পিন ভ্যালি। পিন ভ্যালি ন্যাশনাল পার্কে স্নো লেপার্ড স্পট করার চান্সেস সব থেকে বেশি হাই, কিন্তু আমাদের আইটিনারিতে পিন ভ্যালি ছিল না, তাই আমরা সোজা এগিয়ে গেলাম ধানকার মনেস্ট্রির দিকে। দারুণ। রাস্তা ভালো থাকায় আমাদের কোথাও ব্রেক নেওয়ার প্রয়োজন মনে হয়নি, তবে বড্ড ধুলো উঠছিল, চোখ মুখের তো পুরো 12টা বেজে গেছিল। বেলার দিকে আকাশ পুরো ছবির মতো নীল লাগছিল, আর যত উঁচুতে উঠছিলাম ততই বেশি ক্লিয়ার লাগছিল। উইন্ডোজ এক্সপির ওয়ালপেপারে যেরকম আকাশটা ছিল পুরো নীল আর সাদা মেঘ, ঠিক ওরকম। রাস্তা ভালো ছিল বলে টাবু থেকে ধানকার পৌঁছাতে ঠিক 1 ঘন্টা সময় লেগেছিল। পাহাড়ে ওঠার সময় মনেস্ট্রি নিচ থেকেই দেখা যাচ্ছিল, তাই একটা জায়গায় আমরা স্টপ করেছিলাম, বিকজ এই ভিউটা তোমাদের দেখাবো বলে। প্রায় 12,700 ফিটে লোকেটেড ধানকার ভিলেজ 17th সেঞ্চুরিতে স্পিতি ভ্যালি কিংডমের ক্যাপিটাল ছিল। প্রায় 1000 বছর পুরনো এই ধানকার মনেস্ট্রি খাড়া পাহাড়ের ধাপে ধাপে ফোর্টের মতন তৈরি, তাই এই জায়গাটার নাম ধানকার। ধান মানে ক্লিফ, কার মানে ফোর্ট। সয়েল ইরোশনের কারণে এত পুরনো আর্কিটেকচার ক্ষয়ে যাচ্ছে, তাই 2006 সালে এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য 100 মোস্ট এন্ডেঞ্জার্ড সাইটস হিসেবে ঘোষণা করা হয়েছে। ভেতরে একসাথে 20 জনের বেশি অ্যালাউ করে না। একদম মাথা নিচু করে হাঁটতে হচ্ছে। এত উঁচুতে আমার কিন্তু বেশ ভালোই শ্বাসকষ্ট হচ্ছিল, মানে বেশি কথা বললে বা সিঁড়ি দিয়ে ওঠানামা করলে ব্রেথলেসনেস ফিল হচ্ছিল। ধানকার মনেস্ট্রি অসাধারণ সুন্দর, আর কিভাবে যে এরকম অদ্ভুত সুন্দর আর্কিটেকচার তৈরি হয়েছে মানে যারা বানিয়েছে তারাই বলতে পারবে। এরকম রিমোট জায়গায় পাহাড়ের ধাপে ধাপে এরকমভাবে বানানো মানে খুবই সুন্দর, খুবই মিস্টিরিয়াস বলতে পারো। আর এইখানে বসেই আমি সুন্দর গরম গরম কফি খাচ্ছি, সামনেই দারুণ ধানকার ভিলেজ, ভিউ দেখতে দেখতে কফি, অসম। ওরে বাপরে, ওই ভুকু ভুকু ভূত বুঝু, ও ঘুম পেয়ে যাচ্ছে। ধানকার থেকে বিকেল 6টার সময় আমরা আবার জার্নি শুরু করলাম টুয়ার্ডস কাজা। ওইখান থেকে কাজা আর মাত্র 1 ঘন্টার রাস্তা দেখাচ্ছিল। সে দেখে আমরা মনে একটু শান্তি পেয়েছিলাম যে আগের 2 দিনের মতন রাতের অন্ধকারে পাহাড়ি রাস্তা দিয়ে রাত্রি 10টার সময় ট্রাভেল করতে হবে না। তোমরা যারা আগের ব্লগসগুলো দেখোনি অবশ্যই চেক করো। স্পিতিতে সন্ধ্যে 7টার পর অন্ধকার হয়। আমাদের প্ল্যান ছিল অন্ধকার হওয়ার আগে কোনো মতে হোটেলে পৌঁছে যাওয়ার, তাই কোথাও ব্রেক নিচ্ছিলাম না। কিন্তু তারপর রাস্তায় পড়লো এরকম সুন্দর রক ফরমেশনস।
এখন আমরা কাজা থেকে অলমোস্ট লাইক 10 কিলোমিটার আগে আছি। আর 10 কিলোমিটার আগে যে এই সিমেট্রিক ফরমেশনগুলো, মানে বলে না নেচার মোস্ট অদ্ভুত ক্রিয়েশন, ওরকম একটা জিনিস দেখা যাচ্ছে সামনে। এরকম জায়গায় না দাঁড়িয়ে পারলাম না। সানসেটের সময় সামনে বরফে ঢাকা পাহাড় আর পাশে এরম রক ফরমেশন। এই এক্সপিরিয়েন্সেসগুলোর জন্যই তো আমাদের স্পিতি ভ্যালিতে ঘুরতে আসা। আমাদের ছবি তুলতে তুলতে সানসেট হয়ে গেল আর আস্তে আস্তে অন্ধকার নেমে আসছিল। কিন্তু অন্য দিনগুলোর মতন সেই দিন আর ভয় পাইনি, কারণ অলরেডি এক্সপিরিয়েন্স হয়ে গেছিল। প্লাস সেদিন আমরা গ্রুপের সাথেই ছিলাম আর জার্নির মাত্র 2 থেকে 3 কিলোমিটার মতন বাকি ছিল। 7:15 আমরা কাজার হোটেলে পৌঁছেছিলাম। তখন টেম্পারেচার ছিল 7 ডিগ্রি, কিন্তু রুমের ভেতরটা পুরো গরম, কারণ দেওয়ালটা মাটির ছিল। শুনেছিলাম কাজাতে নাকি মোবাইল নেটওয়ার্কের প্রবলেম হয়, কিন্তু আমরা যেখানে আছি এখন দ্য ড্রাগন মাড হাউস, এইখানে মোবাইলে তো 5G নেট ধরছে, তাছাড়া ওয়াইফাই আছে, ইলেকট্রিসিটি আছে, সব ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল। সো মানে একদমই এক্সপেক্ট করছিলাম না এরকম রিমোট জায়গাতেও আজকাল সব পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। ডিনারে আছে ডাল, রুটি, ভাত আর আলু জিরা। ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।